আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আজকের হয়ে যাওয়া 50তম বিসিএস প্রিলি পরীক্ষার ম্যাথ ও মেন্টাল অ্যাবিলিটি প্রশ্নের সমাধান দিব। তো প্রথমে আমরা শুরু করতেছি ম্যাথ অংশ দিয়ে, এরপরে মেন্টাল অ্যাবিলিটি সমাধান দিব ইনশাআল্লাহ। তো যারা আজকের পরীক্ষা দিয়েছেন, কেমন হয়েছে পরীক্ষা? প্রশ্নগুলো কি ইজি ছিল না কঠিন ছিল? আসলে প্রতিবারে পরীক্ষার পরে এরকম একটা অবস্থা দাঁড়ায়, সেটা হচ্ছে যে কিছু প্রশ্ন কঠিনের কারণে পুরো পরীক্ষাটা অনেক কঠিন হয়ে যায়, কিন্তু আলটিমেটলি তারপরে অনেকেরই চাকরি হয়ে যায়, অনেকে প্রিলিতে অনেকে ভাইবা দেয়, অনেকে চাকরি হয়ে যায়। আর মানে প্রশ্ন কঠিন সোজা হলেও তো যাদের টিকার তাদের তো টিকবেই, তাই না? কঠিন হলে সবার জন্য কঠিন। তো এই জন্য অতিরিক্ত হতাশার কিছু নাই। আমরা প্রশ্ন কঠিন হলেও ধাপে ধাপে যেগুলো সহজ সেগুলো ছাড়ে দিয়ে না, এটা হচ্ছে মেইন টার্গেট হওয়া দরকার। কারণ ওই প্রশ্ন অনেক সোজা হলেই বা আমাদের কি দেখা যাচ্ছে যে সোজা হলে হয়তো অনেকে খুশি হইতো, তো যারা কঠিন গুলো পারছে তারা কি সোজা গুলো পারতো না? তো এই জন্য জবের প্রস্তুতিটা যেহেতু সিলেবাস নাই, ঠিক মতো সিলেবাস মেনটেন করা হয় না, আবার দেখা যাচ্ছে যে অনেক বড় সিলেবাস, ঠিক আছে, অনেক ঘাটতি থেকে যায়। তো সবকিছু মিলে প্রশ্ন সোজা হলেও মাথা ঠান্ডা রাখতে হবে, প্রশ্ন কঠিন হলেও মাথা ঠান্ডা রাখতে হবে, এটা হচ্ছে মেইন খেলা, তাই না? তাহলে আমরা শুরু করি। আমাদের 50তম বিসিএস প্রিলি পরীক্ষা 30/1/2026 গণিত মানসিক দক্ষতা অংশ সমাধান। আমরা গাণিতিক যুক্তি শুরু করতেছি। পাটিগণিতের প্রশ্ন 4টা আসার কথা, কিন্তু 3টা আসছে, ঠিক আছে। তো 3টা প্রশ্ন আমরা সমাধান করব। বীজগণিতের প্রশ্ন আসছে 15টা, ঠিক আছে। 15টা মানে অনেকগুলো আর কি। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তারপরে আসছে কি জ্যামিতির প্রশ্ন। তো এখানে একটা জিনিস আপনাদের আলোচনা করি যারা অনেক কঠিন মনে করতেছেন। তো দেখেন, এখানে যদি আপনি অ্যাট এ গ্লাস দেখেন, আমরা একটা একটা করে ইন্ডিভিজুয়ালি সমাধান দিব, ঠিক আছে। অ্যাট এ গ্লাস যদি আপনাকে দেখাই, পাটিগণিতের এই যে ভগ্নাংশের লসাগু আসছে, এটা তো পানির মতো সোজা, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরে এটা আসছে কি অনুপাত, দয়ের মতো করে যে আপনারা অনুপাত সাজান, এইটা। আর এই চক্রবৃদ্ধির প্রশ্ন নর্মালি কিন্তু গতবারও 4705 বছরের প্রশ্ন দিছে, 5-10 বছরের প্রশ্ন আসে না। তো এরকম প্রশ্ন আসলে নর্মাল স্টাইলে করা যাবে না। কেন? কারণ ওই যে দ্বিগুণ তিনগুণের সূত্র অনুযায়ী একটা সূত্র আছে, সেটা জানা থাকলে এটা পারা যেত। আর যাদের জানা নাই তাদের এই অঙ্কটা ছেড়ে দিয়ে আসা লাগতো, ঠিক আছে, কারণ আইডিয়া করে করলে তো ভুল হবে। আচ্ছা, তারপর আসতেছে কি বীজগণিতের প্রশ্নটা দেখেন। আপনারা যারা মনে করছেন বীজগণিতের প্রশ্ন অনেক কঠিন ছিল, এই যে x-3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, এইরকম প্রশ্ন তো যে কোনো বইয়ে আছে, কারণ এগুলা আগে থেকে আসার মতো। এখানে 5 নম্বর প্রশ্ন মান নির্ণয়ের প্রশ্ন। এই যে এক্স থেকে এখানে এক্স রুটের বিষয়টা ছিল, যারা পারছেন তারা তো খুব সহজে পারার কথা। লগের এই প্রশ্ন তো ফেমাস প্রশ্ন, কমন আসে। এইরকম প্রশ্ন কিন্তু এই যে এ বি পি কিউ দিয়ে এক্স কে গুণ, এরকম প্রশ্ন আমাদের বইগুলোতে তো অবশ্যই আছে। বিগত সালে প্রশ্ন হয়তো পি কিউ দিয়ে নাই, অন্য দিয়ে আছে। এইখানে ওয়ান অফ দ্য টাফেস্ট প্রশ্ন ছিল এইটা, 8 নাম্বারটা। তো এই ক্ষুদ্রতম মান, আমরা নর্মালি এক্স এর ক্ষুদ্রতম মান বা এই টাইপের প্রশ্ন সমাধান করি বা সমীকরণ থাকলে, কিন্তু এখানে পুরো রাশিটা সমীকরণ ক্ষুদ্রতম মান চাইছে। এটা একটা আনইউজুয়াল প্রশ্ন, ঠিক আছে, আপনাদের জন্য অনেকের জন্য চিন্তা করা একটু কঠিন। 9 নম্বর প্রশ্ন 2, 3, 4 এবং 7 সংখ্যাগুলোর গড় বিচ্যুতি কত, মিন ডেভিয়েশন যেটা আর কি। হ্যাঁ, এটা আসলে স্ট্যাটিস্টিক্স এর প্রশ্ন। তো যাই হোক, এটা বিচ্যুতি থাকার কারণে পারার কথা না, যদি রুলসটা জানা না থাকে। আচ্ছা, রুলসটা জানা থাকলে সহজ, তো এটা আমরা ছেড়ে দিব। তাহলে আমরা এখানে 2টা প্রশ্ন দেখলাম ছেড়ে দেওয়ার মতো। হ্যাঁ, আচ্ছা, আসি তারপরে আর কোথায় ছিল। 10 নম্বর প্রশ্নটা, এর বিস্তৃতির মধ্যপদ কত। বিস্তৃতি আসলে 9-10 এর হায়ার ম্যাথে অংশে আছে। তো এটা সহজ প্রশ্ন যদিও, কিন্তু রুলস জানা না থাকলে তো বাদ, তাহলে এটাও বাদ। 11 নম্বর প্রশ্ন, এ পর্যন্ত কটা প্রশ্ন দিলাম, 3টা প্রশ্ন বাদ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ধারার গুণোত্তর ধারার প্রশ্ন। দেখেন 3 উপরে 3 সবসময় 3 ফিক্সড, আর নিচে 2, 4, 6, 8, 64 এইভাবে আছে। তাহলে 2 এর টু দি পাওয়ার হিসাবে কাউন্ট করলে এটা কিন্তু পদ সংখ্যা চাইছে, গুণোত্তর ধারার প্রশ্ন। 12 নম্বর হচ্ছে কি অসীম ধারার যোগফল। অসীম ধারার যোগফলের প্রশ্ন তো কঠিন না, ঠিক আছে না? এটা তো বইয়ে বা এর আগেও যেহেতু অনেকবার অসীম ধারার প্রশ্ন আসছে, এটা পারার কথা। এটা যদি কেউ না পারেন, তার প্রিপারেশন আসলে প্রপার প্রিপারেশন নেওয়া হয় নাই। কেন? কারণ বিগত সালে কয়েকবার অসীম ধারার প্রশ্ন আসছে, আপনি তারপরে যদি আইটেমটা মানে কাজে না লাগান, এই বিন্যাসকে যদি বাদ দিয়ে দেন, এটা তো নর্মালি বিন্যাসের ক্যালকুলেশনের বা কলকাতার যে প্রশ্নটা রিপিটেড এটা আসছে। 14 নম্বর এটা হচ্ছে এই যে সেটের প্রশ্ন। সেটের এই প্রশ্ন দুটো তো পানির মতো সহজ ছিল। তারপরে 16 নম্বর হচ্ছে এটা দৈবভাবে না হলে মৌলিক সংখ্যা হওয়ার কথা। এইরকম হুবহু প্রশ্ন বিসিএস এর আগে অনেকবার আসছে। তারপর হচ্ছে 17 অসমতার এই সিম্পল প্রশ্ন, নিচের কোনটি সব থেকে বড় সব থেকে ছোট ফ্র্যাকশন আকারে। তারপর হচ্ছে কি এটা এক্স এর সমাধান, ঠিক আছে, সমাধানে ব্যবধির ব্যবহার। এইরকম প্রশ্ন তো প্রত্যেকটা বিসিএস এ আসে, অসমতার প্রশ্ন। তারপর জ্যামিতি, একটা ত্রিভুজের 3টি কোণের পরিমাণ, ঠিক আছে। এখানে রেডিয়ানের ব্যাপারে যদি কেউ জানা না থাকে সেটা আলাদা বিষয়, জানা থাকলে পারার কথা, ঠিক আছে।
আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা তো পারার কথা। আর এই যে 21K এর মানের জন্য, কোন মানের জন্য এই সমীকরণ দুইটার যে স্থানাঙ্ক জ্যামিতির সমান্তরাল, এটা অনেকে পারেন নাই, কিন্তু এটা পড়ালেখা করা লাগতো। আমরা যে পিডিএফটা শেয়ার করছিলাম, বলছিলাম যে যেহেতু আসতেছে আমাদের বইয়ে ইনক্লুড করা হয় নাই, আপনারা এই পিডিএফটা দেখতে পারেন। ওই পিডিএফ এ এরকম বেসিক আলোচনা সুন্দর করে আছে। তো এখানে দেখা যাচ্ছে যে এই 5টা প্রশ্ন আর কি, 5টা প্রশ্ন কি এই জ্যামিতির দুইটা ধরেন, রেডিয়ানটা সহ ধরলাম, ধরেন রেডিয়ান জানেন না, ওটা দুইটা। আর বীজগণিতের কোনটা, বীজগণিতের এই যে দ্বিপতি বিস্তৃতি, গড় বিচ্যুতি আর ক্ষুদ্রতম মান, এই তিনটা আর ওই দুইটা, 5টা। আর ধরেন 10 বছরের সুদ কষা এই 6টা, 21টা প্রশ্নের মধ্যে এই 6টা প্রশ্ন একেবারে ধরেন আপনি পারেন না, বাকি 15টা কি পারছেন? এইখানে কিন্তু মেইন কথা, ঠিক আছে? বাকি 15টা পারতে হইতো। এইখানে অনেকে ধরেন আছে 5টা, অনেকে 8টা, 7টা, 10টা, এরকম হওয়ার কারণে অনেকের ঘাটতি তৈরি হচ্ছে। বিষয়গুলো আসলে সবসময় খেয়াল রাখবেন। পরীক্ষার হলে ইনস্ট্যান্ট ডিসিশনটা খুবই ইম্পর্টেন্ট। ওই সময় প্রশ্ন কোনগুলো ছেড়ে দিবেন আর কোনগুলো করবেন, এটা গুরুত্ব দিতে হবে। তো আসি আমরা প্রশ্ন সমাধান করব। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা নিতে হবে ভাই। শুধু একটা প্রশ্ন সমাধান করে ক্লাস দেখে আপনারা অনেকে সমাধান দেখবেন, একটা সমাধান দেখে কি লাভ? হয়তো আজকের মনের মানে ইয়েটা মিটবে, সামনের পরীক্ষার জন্য আপনার কালকেও পরীক্ষা আছে অনেকের। পরীক্ষার হলে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে যে প্রশ্ন যেহেতু একটু কঠিন হয়েছে, তাহলে আমরা যদি অনেক সময় দেখেন না 50%, আপনারা ক্রিকেট খেলা যে দেখেন, এত দেখেন না, কোনো ম্যাচ 350 রান করেও জিতা যায় না। আর কোনো ম্যাচ খালি কোনো মতে টেস্টের মতো করে ঠেকায় ওয়ানডেতে 150 রান করেও জিতে যায় বা 200 রান করেও জিতে যায়। তো আমরা তো দর্শক হিসেবে সবসময় চাই বেশি রান হোক, কিন্তু দেখতেছি ব্যাটসম্যান টেস্ট খেলতেছে, কারণ 5টা উইকেট পড়ে গেছে, কারণ পিচটা সঠিক নাই। যে ওইখানে ব্যাটিং করতে গেছে সে তো ভালো বুঝতেছে যে এইখানে বল খুব টান করতেছে, বল জাম করতেছে, ঠিক আছে, যে কোনো বাড়িতে বল চলে যাচ্ছে, সুইং হচ্ছে খুব, তাহলে এখানে যার শুধু টিকে থাকতে পারলেই আমরা যদি 200 রানেরও টার্গেট দিই তারপরে জিততে পারবো। তো যে ব্যাটসম্যান সিচুয়েশন রিড করতে পারে, তার 50 রানের ইনিংস সেঞ্চুরির থেকে বেশি, এগুলো তো ভাই বলতে হবে কেন? এই এই বয়সে তো এগুলো ইমাজিনেশন করতে পারতে হবে। তো পরীক্ষার হলে যদি প্রশ্ন কঠিন হয়, ইনস্ট্যান্ট আপনার ডিসিশনটা কেমন হওয়া দরকার? টেনশনে সব হজবরল, পরিচিত অঙ্ক পারবেন না, এই ধরনের কথা তো অ্যাডমিশনের স্টুডেন্টদের কাছে শোনা যায়। অ্যাডমিশনে যারা পরীক্ষা দিতে যায় না, এবার অনেকেই কিন্তু ফেল করছে বা ভালো রেজাল্ট ভালো করতে পারেনি, কারণ সময় কম পাইছে। তো ওদের একটু বয়স কম, ম্যাচুরিটির ঘাটতি আছে, হ্যাঁ, পরীক্ষার হলে চাপ নিতে পারে নাই, আবার এত মানুষ হঠাৎ করে একবার দেখছে একসাথে ভার্সিটিতে যায়, সবকিছু মিলে মানে একটা ওদের ঘাটতি থাকে। কিন্তু জবের পরীক্ষা দেওয়ার সময় তো আমাদের বয়স, আমাদের সিচুয়েশন সবকিছু মিলে আমার মনে হয় যদি আপনারা আজকে থেকে একটা শিক্ষা পান, এই শিক্ষাটা সামনে কাজে লাগাইতে চান, অনেক প্রশ্ন আসলে ব্যাংকের পরীক্ষাগুলোতে দেখা যায় 100 নম্বরের পরীক্ষা 40 কাটমার্ক, বিশ্বাস হয়? অথচ আপনি দেখবেন যে 40টা প্রশ্ন উত্তর দাগানো হয়ে গেছে আপনার 45টা, আপনার কনফিডেন্সের ঘাটতির কারণে, আপনি প্রশ্ন সিচুয়েশন রিড করতে না পারার কারণে দেখা যাচ্ছে পরে ভুল করে আরো 15টা দাগায় দিয়ে মাইনাস করে 40ও পাইলেন না। এই বিষয়গুলা খুবই মাথায় রাখবেন, কালকের পরীক্ষা দিতে গেলে ওইটা কাজে লাগবে। এই কথাগুলা অনেকে মনে করতেছেন অঙ্ক সমাধান করা শুরু করেন, অঙ্ক সমাধানের থেকে এই কথাগুলো বেশি দামি। যে কি পরীক্ষার হলে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে। প্রাইমারি প্রশ্ন সোজা ছিল না, অনেকে 70 পেয়েও টিকতে পারেন নাই, বিভিন্ন উপজেলা ভিত্তিক। তো উপজেলাতে ধরেন আছে যে জেলা শহরগুলোতে, অনেক জেলা শহরে সদর উপজেলায় 12টা 15টা পোস্ট ছিল, এখন দেখা যাচ্ছে ওইখানে অনেক ভালো ভালো ক্যান্ডিডেট জেলা সদরের মধ্যে, দেখা যাচ্ছে 70 72 টিকে নেই, আবার অনেকে দেখা যাচ্ছে 60 পেয়েও টিকছে। তাহলে ওই যে জেলায় কতগুলো পোস্ট আছে, ওইটা অনুযায়ী প্রশ্নের লেভেল অনুযায়ী ওই সময় ডিসিশনটাই খুব ইম্পর্টেন্ট পরীক্ষার হলে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, হ্যাঁ ইনশাল্লাহ। আশা করি, আমি আসলে এগুলো বিষয়ে অনেক বেশি কথা বলতে চাই না, কারণ আমার ম্যাথের কাজ, ম্যাথে নিয়ে পড়ি, কিন্তু সবসময় যে এই কথাগুলো মানে শুনতে হয়, এই জন্য এটার একটা অ্যান্সার দিলাম যে পরীক্ষার হলে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে। এই 5টা প্রশ্ন না পারলেও আপনার যদি মনে করেন যে না আমার ম্যাথের জন্য চাকরি হয় নাই, বিষয়টা কিন্তু এরকম, ম্যাথের জন্য ঠিকই নাই, বিষয়টা এরকম না, বিষয়টা এরকম যে অন্যান্য সাবজেক্টে যদি মানে স্বাভাবিক পরীক্ষা আপনি দেন, আর এইখানে যদি আপনি 15টা প্রশ্ন বা 12টা প্রশ্ন পারেন, আপনি কিন্তু আগায় থাকবেন অনেক। এই কনফিডেন্সটা গ্রো করতে হবে। কিন্তু এখন আপনার টার্গেট 20টাই পারতে হবে, না হলে ফেল, তাহলে তো হবে না। না, আমরা 20-এর টার্গেটে পড়াই, আমরা সবসময় বলি 100% কমন, 100%, তারপর হচ্ছে কি যে এই বই পারলে 100% কভার, এই বই এনাফ, এই কোর্স এনাফ। কিন্তু তারপরও তো পরীক্ষার প্রশ্নের উপর তো অনেক কিছু নির্ভর করে। সিলেবাস আউট অফ সিলেবাস প্রশ্ন দিছে, আউট অফ সিলেবাস প্রশ্ন দিলে কোন বই কভার করবে আপনার? এগুলো বলেন। আসেন শুরু করি, হ্যাঁ। কি কথাগুলো কি গুরুত্ব দিবেন না কি অবস্থা বলেন? পাটিগণিতের 3টা প্রশ্ন আসছে। 1 নম্বর প্রশ্ন বলতেছে কি যে 2/5, 3/5, 6/15 ভগ্নাংশ গুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু, আর লসাগু মানে হচ্ছে যে
ভগ্নাংশের লসাগু সিস্টেম হচ্ছে উপরের গুলার যেটা করতে বাইর করতে বলে উপরের গুলার সেই কাজটা করতে হয়। তাহলে উপরের গুলার লসাগু কত? 2, 3, 6 এর লসাগু হচ্ছে 6। কেন? কারণ বড় সংখ্যাটাকে ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ করা গেলে বড় সংখ্যাটাই লসাগু, আর উপরে যখন লসাগু হয় তখন নিচে উল্টাটা হয়। উল্টাটা মানে গসাগু। তাহলে গসাগু মানে কি? যে যে ছোট সংখ্যাটা দিয়ে অন্য সংখ্যাগুলোকে ভাগ করা গেলে ওই ছোট সংখ্যাটাই গসাগু। এই রুলসটা জানা থাকলে এটা যত দ্রুত হবে, না হলে আবার আলাদা আলাদা করে ভাগ করে করে বাড়ি করতে হবে। এখন এত এত ক্লাস করে এই বেসিক ছোট ছোট রুলস গুলো যদি আপনি না জানেন, তাহলে তো আপনার মানে প্রিপারেশনে হচ্ছে না। ঠিক আছে, মানে এটা দ্রুত করতে হবে, শুধু পারলে হবে না, এটা দ্রুত পারতে হবে। ওকে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 6/5। 2 নম্বরে দেখেন, a/b সমান সমান b/c সমান সমান 2/3 হয়, তবে a অনুপাত c এর মান কত? এই প্রশ্নটা আসলে কে কিভাবে সমাধান করছেন জানি না, কিন্তু সবাই মানে যে অনেক পানির মতো সহজ করে করতে পারছেন এরকম না, অনেকের অনেক যুদ্ধ করা লাগছে, কারণ একটা রেশিও মান দেওয়া আছে। তো আমাদের বেসিক ম্যাথে দেখবেন ওই একই রেশিওর মানওয়ালা অঙ্ক আছে, আমি দেখাই দিব পরে। তো এটা সব থেকে সহজ টেকনিক হচ্ছে এই যে এইটা সমান সমান 2/3 গুণন 2/3। ঠিক আছে, তাহলে এই বি বি কাটা, a বাই সি মানে যা, a অনুপাত c মানে তা, 2 দুগুণা 4 আর 3 তিরিকা 9। এইখানে অ্যান্সার হচ্ছে গ 2 নম্বরে 4/9 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এবং এত সহজে যে সাজানো যায় এই আইডিয়াটা অনেকের মাথায় নাই, তাহলে তো মানে সময় বেশি লাগবে। ঠিক আছে, সেটা হচ্ছে যে এই যে 2/3 দুটো সমান সমান আছে না, তার মানে হচ্ছে এইটার মানে 2/3, এই অনুপাতটার মান এই অনুপাতটার মান 2/3। এখন অনেকেই আবার আপনারা এইভাবে করছেন, তাই না? 2/3 আর b অনুপাত c সমান সমান 2/3। তারপরে আপনারা 3 দিয়ে উপরে কাটাকাটি করছেন। ঠিক আছে, 2 দিয়ে ধরেন আছে কমন রাশি b, b দিয়ে 2 এর মতো করে 2 দুগুণা 4, 3 দুগুণা 6, আবার 3 দিয়ে উপরে কাটাকাটি করলে 3 দুগুণা 6 আর 3 তিরিকা 9, 6 যেহেতু b এর মান, b বাদ 4 আর 6 অনুপাত। ঠিক আছে, বাট এইটার থেকে কি দ্রুত অ্যান্সার দিল না। তো এই জন্য আপনার প্রিপারেশনটাকে আরেকটু স্পিডি বাড়াইতে হবে, শুধু পারলে হবে না। 3 নাম্বার এই প্রশ্নটা। ওকে, তাহলে আসি 3 নম্বরে মুনাফা হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হবে? কারণ এই অঙ্কটা যদি আপনারা রিটেন আকারে করতে চান, ব্যাংকে এরকম রিটেন প্রশ্ন আসলেও ওইখানে এই মানে সুন্দর করে সংখ্যাগুলো সাজায় থাকে। মুনাফার হার কত হলে, তার মানে পার্সেন্টেজ আমরা জানি না, কিন্তু আমরা জানি ধরি প্রিন্সিপাল পি, কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে, তাহলে 1+r/100 10 বছরে, 10 বছর মানে এখানে এন থাকে, এন এর মান 10, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল টাকা, এটা সুদ সহ যুক্ত হয়ে এটার নাম হচ্ছে সুদ আসল। এই সুদ আসলটা থেকে আমি যদি আসল বাদ দিই, তাহলে যেটা বাইরে হবে এটার নাম কি? ওইটার নাম হচ্ছে সুদ। তাহলে 10 বছরে দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা, এখানে সুদ বাইর করার দরকার নাই, ধরেন আছে আমি এই প্রিন্সিপালটা, এটা যেহেতু সুদ আসল, এটা উপরে 10 বছর, এখানে আর এর মানটা জানি না, এটা হয়ে যাবে 2p এর সমান। মানে এই প্রিন্সিপাল যেহেতু শুরুতে পি ধরছিলাম, এটা 2p হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। এইটার ক্যালকুলেশন করা অনেক কঠিন, কারণ পাওয়ার 10 এর কারণে, এখানে মান না জানার কারণে এইভাবে যাওয়া যাবে না, শুরুতে এটা জানা যাবে না। এখন কি, এটা একটা শর্টকাট সূত্র আছে। শর্টকাট সূত্রটা কি, মানে এটা একটা রুলস, বেসিক রুলস। সেই রুলসটা হচ্ছে যে এইরকম প্রশ্নগুলা যেগুলাতে 10 বছরে দ্বিগুণ হয়, অথবা 8 বছরে দ্বিগুণ হয়, অথবা 6 বছরে দ্বিগুণ হয়, অথবা 12 বছরে দ্বিগুণ হয়, এইরকম প্রশ্ন প্রায় বিভিন্ন পরীক্ষা আসে। সেটার টেকনিক হচ্ছে সামগ্রিকভাবে একটা অ্যাভারেজ মানে না, 72কে এই সংখ্যাগুলা দ্বারা গুণ করলে কত বছর লাগবে, অথবা পার্সেন্টেজ কত হবে, এইটা বাইর হয়। কিরকম, ধরেন এখানে 10 বছর আছে, তো তাহলে 72 হচ্ছে ফিক্সড। হ্যাঁ, 72কে 10 দ্বারা ভাগ করলে 7.2, এক্স্যাক্টলি 7.2 বিষয়টা এরকম না, 7-এর কাছাকাছি, একটু 7-এর থেকে বেশি, এরকম একটা পার্সেন্টেজ আসবে। অপশনের মধ্যে থেকে আছে কত, 7.17। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এটা আমরা সমবায়ের কি যেন এডি এর পরীক্ষায় দিছিলাম, আইবিএ পরীক্ষা নিয়েছিল, এরকম প্রশ্ন সমাধান দিছিলাম, আমাদের পিডিএফ ও মনে হয় শেয়ার করছিলাম আর কি, মনে নাই, অনেক আগে, 2024 সালের প্রশ্ন এটা। তো 7.2 হচ্ছে ধরে থেকে আমরা গ অ্যান্সার। 8 বছরের কথা বলতো, 8 দিয়ে ভাগ করলে 9 বছর হইতো, 9% হইতো। আবার দেখেন এখানে যে বলতো 6% সুদে কত বছর লাগবে, তাহলে 6% দিয়ে এখানে ভাগ করলে 12 বছর লাগবে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা টেকনিক, যে 72কে এখানে যদি আপনি পার্সেন্টেজ দিয়ে ভাগ করেন তাহলে এখানে বছর দিবে, আর এইখানে যদি আপনি বছর দিয়ে ভাগ করেন তাহলে এখানে পার্সেন্টেজ দিবে। কখন
যখন দ্বিগুণ হওয়া লাগবে সুদ আসলটা, মানে আপনি 100 টাকা রাখলেন 200 টাকা হবে, 10 লাখ টাকা ব্যাংকে রাখলেন 20 লাখ টাকা হবে কতদিনে, এই জিনিসটার ক্ষেত্রে পার্সেন্টেজ আর বছরের এই রুলসটা খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, যারা জানা থাকবে তারা তো সব কাপিটাইছেন, আর জানা নাই তারা তো পারেন নাই, কিন্তু না পারে যারা চেষ্টা করছেন তাদের হচ্ছে বোকামি। মানে এই বিষয়টা বুঝতে পারতেছেন, জানা আছে আপনার রুলসটা জানা নাই কিন্তু আপনি যুদ্ধ করার চেষ্টা করছেন, কিন্তু আলটিমেটলি তো হবে না, কারণ এতগুলো দশমিক তো মানুষের মাথায় কাজ করবে না, ক্যালকুলেটর নাই, তাহলে ওটা ছেড়ে দেওয়া লাগবে। আর এই ছেড়ে দিতে যায় যে আপনার মায়া হয়েছে, কষ্ট হয়েছে, আপনি একটু লেখালেখি করার সময় নষ্ট করছেন, এইটাই হচ্ছে বোকামি। আর এতগুলো বকবক করতেছি যে এই বোকামিটা যেন নেক্সটে না হয়। কিছু জিনিস বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হয়, এইটা মাথায় নিতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আমরা বিজনেস শুরু করবো। কি এই কথা ক্লিয়ার? 4 নম্বর প্রশ্নটা দেখেন, বলছে x⁴ - 2x + 1 কে x - 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তো এখন কেউ যদি ক্লাস 6-7 এ যেভাবে বীজগণিত শেখায় ওইভাবে যদি আমরা এই ভাগ করতে যাই তাহলে তো অনেক সময় লাগবে মিলামিলি করতে, এত জায়গাও পাবেন না খসড়া করার। তো এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটি যে f(x) কে যদি কোন একটা রাশিকে, হ্যাঁ, যদি এ দিয়ে ভাগ করা যায়, x - 3 আছে না, আচ্ছা দেখেন x - 3, m3 না দিয়ে এখানে আমরা নাম দিই, x - a দিয়ে যদি কোনো কিছুকে ভাগ করা যায়, কোন একটা রাশিকে ভাগ করা যায়, তাহলে কি হয়, তাহলে ওইখানে ভাগশেষটা হয় এই a মানটা বসায় দিলে, মানে f(a) হচ্ছে ওটার ভাগশেষ হবে। কিরকম, এই যে x - 3 আছে না, তাহলে x - 3 = 0 ধরে x এর মানটা হচ্ছে 3, অর্থাৎ যেখানে যেখানে x আছে ভাগশেষ উপপাদ্যের রুলস অনুযায়ী x এর জায়গায় 3 বসালে অবশিষ্ট যা থাকবে, যে মানটা বের হবে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এইখানে যদি 3 বসাই x এর জায়গায়, 3⁴ - 2 × 3 + 1 = 81 - 6 + 1, 82 থেকে 6 চলে গেলে 76। এই প্রশ্নগুলো আমি আমাদের বই থেকে হুবহু বাড়ি করে দেখাইতে পারবো, মান নির্ণয় অধ্যায়ের শেষে আছে এবং কয়েকটা প্রশ্ন আছে এবং 2 ভাবেই সমাধান দেওয়া আছে। তো ওইটা দেখে ম্যাজিক দেখানোর কিছু নাই, জাস্ট এই জিনিসটা খুব সহজ ছিল। আসি নেক্সটে, 5 নাম্বার, যদি x + 1/x = 0 হয় তবে √x + 1/√x এর মান কত? যখন এখানে রুট থাকবে তখন আমরা রুট বানানোর জন্য এখান থেকে রুট কিভাবে বানিয়ে নিতে পারি দেখেন। আপনার কি এই জিনিসটা সূচকের অধ্যায়ের অঙ্কগুলো মনে আছে? টুর উপর কোনো কারণে রুট দরকার, তাহলে তো শুধু শুধু টুকে রুট দিলে কি হয়, মান তো চেঞ্জ হয়ে যাবে, মানটা তো চেঞ্জ করা যাবে না। তাহলে আমরা যে ইংলিশে শিখি ম্যান ইজ মর্টাল এর নেগেটিভ কি, ম্যান ইজ নট মর্টাল বললে কিন্তু নেগেটিভ হয় না, ম্যান ইজ নট ইমমর্টাল বলতে হয়, কারণ অর্থ যেন একই থাকে বাট ভাষাটা নেগেটিভ হয়। তো টুটা √2 হয়ে যাবে, টুটাকে আমি √2 লিখতে পারবো যদি একটা স্কোয়ার নেই। ওই জিনিসটা এখানে সেটা হচ্ছে x + 1/x = রুট, তাহলে এইখানে যদি আমি √x এর উপর স্কোয়ার প্লাস 1/√x এর উপর স্কোয়ার নেই, তাহলে আমি রুটও পেয়ে গেলাম, কিন্তু আমার স্কোয়ার একটা চলে আসলো যেটা আগের জিনিসটাকেই বোঝাচ্ছে, কারণ রুট স্কোয়ার কেটে দিলে আগেরটা আসবে। a² + b² সূত্র অনুযায়ী আমি যদি √a প্লাস, আচ্ছা প্লাস ছিল না, হ্যাঁ, a² + b² a + b² -2ab = 0। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই x² দিয়ে 2টা ওই পাশে চলে যাবে, এইটার মান কিন্তু বাইর করতে বলছে। তাহলে দেখেন এইটার সমান সমান মান এই যে √x + 1/√x এর উপর স্কোয়ার সমান সমান যদি 2 হয়, তাহলে এই স্কোয়ারটা ওই পাশে যে আমরা চলে দিব √2। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ঘ, √2। খুব কি জটিল ছিল বলেন তো? 5 নম্বর প্রশ্ন, এই পর্যন্ত যে কটা বোঝাইলাম সব কি বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে দেখি। হ্যাঁ হ্যাঁ, 96 হলে হোপ আছে কিনা, 96 হলে তো হোপ আছেই মনে করতেছি যতটুকু দেখলাম। 6 নাম্বার, যদি log x 324 = 4 হয় তবে x এর মান কত? তাহলে log x 324 = 4, তাহলে এগুলো তো আমরা জানি যে এই মান দুটো অল্টার করতে হয়। ঠিক আছে, x⁴ = 324, 324 কে ভাঙতে হবে। ঠিক আছে, 324 কে ভাঙতে হলে 81 × 4, এইখানে পাওয়ার 4 আছে যেহেতু, তাহলে আমাদের এই যে 81 মানে 3⁴, আর এইখানে 4 মানে 2² এখন দেখেন এই 4, এখানে 4 নাই,
একে 4 বানানোর জন্য রুট একটা নিতে হবে, তাহলে ওই যে একটু আগে যেটা দেখাইলাম আমরা একটা 4 পেয়ে যাব। তাহলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু √2, এই রুটের জন্য একটা স্কোয়ার আর আগে থেকে একটা স্কোয়ার আছে, তার মানে এটা পাওয়ার 4 দেওয়া যায়। তাহলে দুটা পাওয়ার 4 হওয়ার কারণে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 √2 এর উপর পাওয়ার 4। পাওয়ার 4 বাদ দিলে x সমান সমান 3 √2। ঠিক আছে, তাহলে ঘ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। ঠিক আছে, আচ্ছা 7 নম্বর আসে x² মাইনাস পি প্লাস কিউ এক্স প্লাস পি। ওই 6 নম্বর প্রশ্ন, এগুলো কিন্তু খুব অ্যাজ ইউজুয়াল প্রশ্ন, মানে সবার বইয়ে সবাই আছে, সবখানে বিভিন্ন পরীক্ষা অনেকবার আসছে, এটাও একটা অ্যাজ ইউজুয়াল প্রশ্ন। সেটা হচ্ছে যে x² মাইনাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু 0। এখন সেট বাইর করতে বলছে, আমরা জাস্ট এক্স এর মানটা আগে আনি। তাহলে x² মাইনাস পি এক্স মাইনাস এই মাইনাসটা দুটাই গুণ হবে কিউ এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমরা যদি এক্স কমন নেই, এক্স মাইনাস পি ইন্টু মাইনাস কিউ কমন নিলে এক্স মাইনাস পি ইকুয়াল টু 0। দেখেন এখানে যদি পি কিউ না থাকে, যদি কিউ ওয়াই থাকতো তাহলে কিন্তু সুন্দর করে মিলতো না, তার মানে মিলাই দেওয়া আছে। তাহলে এক্স মাইনাস কিউ সমান সমান 0। তাহলে এখানে দেখেন দুইটা রাশি থেকে দেখা যাচ্ছে এক্স এর একটা মান হবে পি আর একটা মান হবে কিউ। তাহলে এক্স সমান সমান সেটের বলার কারণে আমরা সেকেন্ড ব্র্যাকেট ভিতরে দেব। কোথায় আছে এটা? ক নম্বর অপশন আছে। তাহলে 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক পি কিউ। ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। অষ্টম সংস্করণ কি 50তম বিসিএস এর প্রশ্ন থাকবে? আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে এই আজকের 50তম বিসিএস প্রিলির পরীক্ষার জন্যই কিন্তু আমরা আমাদের বইটা 10-15 তারিখে প্রেসে দেওয়ার কথা ছিল জানুয়ারির, কিন্তু একটা হিসাব করে দেখলাম যে আমরা সবাই যেহেতু আপডেট প্রশ্ন চাই, এই কয়েকদিন পরে আমাদের বই সারা বাংলাদেশে ছড়ে যাবে, আবার 50তম বিসিএস এর প্রশ্ন সমাধান চাবে। তো এই জন্য আমরা আমাদের 50তম বিসিএস এর প্রশ্ন সমাধান সহ আমাদের বেসিক ম্যাথ বইটার আপডেট বই আগামীকালকেই প্রেসে দিব ইনশাল্লাহ। তো আগামীকালকে প্রেসে দিলে আগামী 10-12 দিনের মধ্যে পাবেন। তবে নির্বাচন উপলক্ষে হয়তো 2-4 দিন লেট হইতে পারে বিভিন্ন এলাকায়, বা প্রেস বন্ধ থাকতে পারে। এই জন্য আশা করা যাচ্ছে আগামী 15 তারিখের মধ্যে, 15 থেকে 20 তারিখের মধ্যে সারা বাংলাদেশে একেবারে সর্বোচ্চ আপডেট বই পাওয়া যাবে, যেখানে এবার স্থানাঙ্ক জ্যামিতি এবং 50তম বিসিএস এর প্রশ্ন সহ সমস্ত প্রশ্ন এর আগের বিসিএস এর, প্লাস আরেকটা খুব ইন্টারেস্টিং আপডেট আছে, সেটা হচ্ছে 25 সালের সকল প্রশ্ন যত পরীক্ষা হয়েছে এটা আপডেট সহ পাওয়া যাবে। আবার সপ্তম এডিশনের সাথে বইয়ের মিলও থাকবে। সেটা কিভাবে সমন্বয় করছে আমরা কিছু পিডিএফ দিব, আপনারা দেখে নিতে পারবেন। স্ক্রিনশট নিছেন? ওকে, তাহলে 8 নম্বর আসি। 8 নম্বর প্রশ্নটাকে আমরা 2-3 ভাবে সমাধান দেখব। ঠিক আছে, সুন্দর লাগতেছে ম্যাথগুলো। এখন পর্যন্ত কি খুব কঠিন কোনো ম্যাথ দেখছেন, নাকি সব যেভাবে আমরা করলাম ওইভাবে চলবে? আচ্ছা, 8 নম্বর প্রশ্নটা আপনাদেরকে আমি আসলে এইটা নিজেও ওইভাবে সমাধানটা ইনস্ট্যান্ট পারতাম না, একটু দেখে নিলাম যে কিভাবে সহজে সমাধান করে। এটা একটা খুব আনইউজুয়াল একটা প্রশ্ন। ঠিক আছে, তো এখানে একটা সমাধানের কয়েকটা দেখলাম। তো আপনাদের এটা বাদ দিয়ে আরো 2-1টা প্রশ্ন আগে দেখাই, তাহলে সুবিধা হবে। x² প্লাস 4x প্লাস 2, এই রাশিটার ক্ষুদ্রতম মান কত? এটা যদি বাড়ি করা হয় তাহলে এটার ক্ষুদ্রতম মান হবে এই যে -2 হবে অ্যান্সার। কেন? কারণটা হচ্ছে x² প্লাস 2ab প্লাস b², এই রাশিটাকে এইভাবে সাজাইতে গেলে -2 বাইরে দিতে হবে, কারণ এখানে 2 আছে, এখানে 2² মানে 4। তাহলে 4 থেকে এখানে 4 যেহেতু নিয়ে নিয়েছি সূত্র মিলানোর জন্য, তাহলে আমার একটা -2 হবে। তাহলে এই অংশটার জন্য আমার আসবে কত? a প্লাস b হোল স্কয়ার, সরি a প্লাস b হোল স্কয়ার -2। তাহলে এই যে এই অংশটা যে স্কয়ারওয়ালা বর্গ সংখ্যার অংশটা থাকলো, এইটার মান 0 ধরে অবশিষ্ট যে মানটা থাকে এইটাই হচ্ছে ক্ষুদ্রতম মান। এইটা যত সহজে বোঝা যায়, এটা ছাড়াও আবার এটাকে দ্বিঘাত সমীকরণের মাধ্যমে অনেক জটিল করে সমাধান দেওয়া যায়। তো ওইটা দেখা যাচ্ছে আপনার মুখস্থ করতে হবে। তো এই জন্য এরকম আরো কয়েকটা প্রশ্ন আমি মানে উদাহরণগুলো এটার সাথে রিলেট করে দিতেছি। তো এই অনুযায়ী এখানে কি হচ্ছে যে পূর্ণবর্গ বানাইতে গেলে যতটুকু ঘাটতি হচ্ছে, ওই ঘাটতি অংশটা হচ্ছে এইটার ক্ষুদ্রতম মান। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী যদি আমরা করতে যাই, তাহলে এখানে আমরা এটা কয়েকভাবে করতে পারবো। সেটা হচ্ছে 2x², আচ্ছা ছোট করে লিখি, 2x² প্লাস 3x প্লাস 1। আমি যদি 2 কমন নেই,
হ্যাঁ, কারণ এক্স স্কোয়ারটাকে সিঙ্গেল স্কোয়ার বানাইলাম, তাহলে এখানে আবার টুটা ভাগ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, প্লাস 1/2। তো এইখানে আমরা যদি এখন সূত্র ফেলি, এ স্কোয়ার প্লাস 2ab। এখন দেখেন এই অংশটা তো আমাদের এখানে আছে, এখন আমাদের এখানে লাগবে বি স্কোয়ার। তো আমরা এই জন্য 3/2টাকে এখানে সূত্র অনুযায়ী লিখে রাখবো। ঠিক আছে, 2ab। এখন দেখেন এইখানে 2 চলে আসলো, এই 2 কেটে দিলে তো উপরের অংশটা থাকতেছে না, আমাদের তো 3/2 লাগবে। এই অংশটা রাখার জন্য, এই অংশটা ফিক্স রাখার জন্য আমরা এইখানে 4 নিব। তাহলে কি হবে, 4 নিলে আমরা বুঝতেছি যে এই যে দেখেন 2 সূত্রের 2 কিন্তু এটা এ, এ হচ্ছে এক্স, বি কি, বি হচ্ছে আমরা 3/2 যদি নেই তাহলে 2 কেটে দিয়ে তো এই অংশটা থাকতেছে না, তাহলে এটাকে মিল রাখার জন্য 3/4 নিলাম, প্লাস 3/4 বি এইখানে এটার উপর স্কোয়ার, আবার এইখানে প্লাস হচ্ছে 1/2। তাহলে দেখেন এই অংশটা কিন্তু আমাদের বাড়তি চলে আসলো। বাড়তি কতটুকু চলে আসলো, এই যে 3 এর উপর স্কোয়ার 4 এর উপর স্কোয়ার মানে -9/16। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে নিলাম কত, এই অংশটা যদি আমরা আলাদা করে নেই তাহলে হচ্ছে এক্স প্লাস 3/4 স্কোয়ার, এটা কিন্তু এখন সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আর এইখানে হাফ, আর এটা যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে 16, 16 থেকে 9 বাদ দিলে হচ্ছে না 8, 8 8 দুগুণা 16, 8, 8 থেকে 9 বাদ, তাহলে আসি, এটা বিয়োগ করে নিলাম আর কি। ঠিক আছে, বিয়োগ করে নিলে 1/2 মাইনাস, একসাথে করে দিই, 16, 16 থেকে 8 দুগুণা 16, 8 মাইনাস 9, তার মানে মাইনাস বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 3/4, এইখানে হচ্ছে কত, প্লাসে মাইনাসে -1/16। এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে, এখন এই 2টা তো এখানে আছে, 2 দিয়ে গুণ করে দিতে হবে, 2 দিয়ে গুণ করে দিলে একে ব্র্যাকেটের বাইরে নিয়ে যাওয়া যাবে। তাহলে এটা সমান সমান হচ্ছে কত, এক্স প্লাস 3/4 হোল স্কোয়ার মাইনাস এই 2 দিয়ে ওইটাকে গুণ করে দিব। ঠিক আছে, তাহলে গুণ করে দিলে এটা হয়ে যাবে -1/16 গুণন 2, মানে দুইটা 2 দিয়ে দুই পাশে গুণ করে দিলাম, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত 1/8। এই যে -1/8 থাকলো না, এই অংশটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এটা ফ্র্যাকশনের কারণে একটু জটিলতা তৈরি হচ্ছে, বাট বেসিকটা কিন্তু ওই শুরুতে যেটা দেখাই দিলাম ওইটার মতো, এটার মতো এইভাবে বুঝলে কিন্তু এটা সহজে হ্যান্ডেল করা যাবে। বাট এর থেকে অন্য নিয়মে গেলে ওটা একটু জটিল হবে। ঠিক আছে, আমরা আবার পিডিএফ শেয়ার করে দিব, এখানে আপনারা দ্বিঘাত সমীকরণের রুলসটা দেখে নিতে পারবেন। আসি 9 নম্বর হচ্ছে 2, 3, 4 এবং 7 সংখ্যাগুলোর গড় বিচ্যুতি কত। গড় বিচ্যুতি মানে কিন্তু নর্মাল গড় না, তবে নর্মাল গড় বাড়ি করার পরে ওই গড়ের সাথে এই সংখ্যাগুলোর যে ডিফারেন্স, এই ডিফারেন্সটার আবার গড় বাড়ি করলে এটা গড় বিচ্যুতি বার হবে। আচ্ছা, তাহলে এটার গড় বিচ্যুতির বেসিকটা কি, বেসিকটা হচ্ছে এরকম যে সংখ্যাগুলোর যে গড়, ওই গড়ের সাথে এই সংখ্যাগুলোর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটার আবার গড় বাড়ি করতে হবে। তাহলে এগুলোর গড় কত, গড় হচ্ছে 2 যোগ 3 যোগ 4 যোগ 7, 7 4 11 আর 3 14 আর 2 16, 16কে 4 দ্বারা ভাগ করলে 4। এখন ডিফারেন্স কত, 4 আর 2 এর ডিফারেন্স, এটা হচ্ছে পরম মানের ভিতরে থাকবে, এর ফলে এখানে ভেতরের অংশটা সবসময় পজিটিভ হবে। তাহলে আমরা যদি গড়ের ডিফারেন্সটা বাড়ি করি, গড়ের সাথে এই সংখ্যাগুলোর ডিফারেন্স, তাহলে 2 - 4 দেই আর 4 - 2 দেই, যদি আমরা এটা পরম মানের ভিতরে রাখি তাহলে ডিফারেন্সটা তো 2 বাইর হবে। এরপরে আমরা 3 - 4 দিলে পরম মানের ভিতরে রাখলে এটা 1 হবে, এটা 4 - 4 দিয়ে পরম মান দিলে এটা 0 হবে, আর 7 - 4 দিয়ে পরম মান দিলে এটা 3 হবে। তাহলে আসতেছে কি 2, 1 আর 3, এদের যোগফল কত, 2 যোগ 1 যোগ 0 যোগ 3, তাহলে 2 এর আগে 3, 3 3 6। এই 6কে আমরা যদি এখন দেখেন, এই 0 হলেও কিন্তু এটাকে রাশি ধরতে হবে, কারণ আমরা তো জানি যে গড়ের সময় রাশিটাকে কাউন্ট করতে হয়। এখন এই ডিফারেন্স গুলার গড় আবার 4 দিয়ে ভাগ করলে 3/2, তাহলে অ্যান্সার হচ্ছে গ 3/2। 9 নম্বর প্রশ্নের অ্যান্সার গ 3/2। এখানে বেসিকটা কি, বেসিকটা হচ্ছে গড় বিচ্যুতি বাইর করতে চাইলে নর্মাল গড়ের সাথে ওই সংখ্যাগুলোর যে ডিফারেন্স, ডিফারেন্স তো আলাদা আলাদা হবে, পজিটিভ ডিফারেন্স মানে পরম মানের ভিতরে রাখতে হবে, কারণ নেগেটিভ ডিফারেন্স নেওয়া যাবে না, পজিটিভ ডিফারেন্সটাকে আবার গড় করতে হবে, এটা হচ্ছে মেনে রুলস। ঠিক আছে, আশা করি ক্লিয়ার।
10 নাম্বার, এর বিস্তৃতিতে মধ্যপদ কত। এই বিস্তৃতির প্রশ্ন সহজ, কিন্তু এটা হায়ার ম্যাথের অংশ, এই কারণে জানা না থাকলে এটা বাদ। এই যে জানা না থাকলে এটা বাদ দেওয়া, এটা দিতে পারতে হবে। অনেক সময় হয় না যে নিশ্চিত মৃত্যু, একজন ধরেন আছে পড়ে গেছে আগুনে, ওইখানে যদি এখন ওকে বাঁচাইতে যায় আমি মারা যাবো। এখন এটা বিভিন্ন কারণে, মায়ার কারণে অনেকের হয়, বাট এইটুকু বোঝা দরকার যে ও তো গেছে, এখন আমি যদি ওইখানে যাই আমি তো আরো শেষ। তো বিষয় হচ্ছে যে এই প্রশ্নটা আপনি কোনোভাবে আপনার মাথায় আইডিয়া নাই। এখন আপনি যদি মধ্যপদ দেখে, আপনার যদি রুলসটা জানা না থাকে, তো আপনি যদি সাধারণ স্টাইলে বা কমন সেন্সে চিন্তা করেন, এইরকম কমন সেন্সে চিন্তা করলে হবে না। অঙ্ক কমন সেন্স দিয়ে হয় না, অঙ্ক হয় রুলস জানার উপর ভিত্তি করে। ঠিক আছে, আইডিয়া করে দিলেন, আইডিয়া করে দিলেন কিসের আইডিয়া? তো আইডিয়া করে দিয়ে যদি হইতো, তাহলে তো যে কিছু জানে না সেও তো অনেক আইডিয়া করতে পারে, তাই না বিষয়টা? তো এই জন্য মায়া দয়াহীন ভাবে, নির্দয় ভাবে কিছু প্রশ্নকে গুড বাই দিতে পারতে হবে। আবার আগে থেকে বাসায় বসে গুড বাই দিয়েন না, পরীক্ষার হলে সিচুয়েশন অনুযায়ী একেবারে চেষ্টা ছাড়ে দিবেন এরকম না। কিছু প্রশ্ন আছে একটু সময় বেশি লাগলেও করতে পারবেন, সেটা আলাদা বিষয়, কিন্তু যেটা আপনার আইডিয়া নাই ওখানে চেষ্টা করো মানে তো সময় নষ্ট। তো অনেকের এরকম হয়েছে যে আইডিয়া নাই তারপরে যুদ্ধ করতে গেছে, এটা তো ভুল, এই ভুল করবেন না। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে কি যে দ্বিপদী বিস্তৃতির বেসিকটা হচ্ছে এরকম যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইখানে স্কোয়ার ওয়ালা রাশির এইখানে মানে তিনটা রাশি বাইর হলো, তার মানে পাওয়ার এন এন সমান সমান যত, ঠিক আছে, এই যে পদ সংখ্যা হবে n প্লাস 1, মানে এখানে পাওয়ারটা যা হবে তার থেকে পদ সংখ্যা একটা বেশি হবে। কারণ এখানে যদি আপনি a প্লাস বি কিউব দেন, তাহলে হবে কি a কিউব প্লাস 3ab স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, মানে একটা দুটা তিনটা চারটা রাশি। তাহলে কিউব দিলে চারটা রাশি, পাওয়ার 4 দিলে পাঁচটা রাশি। এরকম পাওয়ারে যা দিবে n সমান সমান যত পদ সংখ্যা হবে তার থেকে একটা বেশি। তাহলে এখানে 7 আছে দেখে কিন্তু ঘাবড়ে যাওয়া যাবে না, বিষয়টা আরো আছে। এই যে 2 আছে না, 2 এর কাহিনীটা সলভ করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 2, আমি একটা স্কোয়ার ধার নিলাম, কেন? সূত্র মেলানোর জন্য। এ স্কোয়ার কেটে দিতে পারি না? আচ্ছা দিতে পারি, প্লাস 1/x স্কোয়ার। এইটা সম্পূর্ণটা একসাথে দিয়ে এর উপর পাওয়ার 7, এটা মানে যা উপরেরটা মানে তা। এইটাকে এখন সূত্র আকারে সাজানো যায়। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে এই অংশটার ভ্যালু। আগে থেকে যে একটা পাওয়ার 7 আছে, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার 7, তাহলে আসতেছে x মাইনাস 1/x এর মান উপরে 14। তাহলে এই দুইটা পাওয়ার গুণ হয়ে যায় পাওয়ার 14। এখন আসি এখানে কি বুঝলাম, যে এই x মাইনাস 1/x টু দি পাওয়ার 14, এইটা এখন কি বার করতে বলছে? মধ্যপদ। মধ্যপদের সিস্টেম হচ্ছে যে আগে পদ সংখ্যা জানা লাগবে। তাহলে এটার পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে এই যে পাওয়ারে 14 আছে যেহেতু, তাহলে 1 যোগ করলে 15 না, আমাদের তো বার করতে বলছে মধ্যপদ। তাহলে মধ্যপদ সমান সমান এই যতটা পদ তার সঙ্গে 1 যোগ করে 2 দ্বারা ভাগ, তার মানে অষ্টম পদ। এই যে 16কে 2 দ্বারা ভাগ করলে অষ্টম পদ। আর যদি লজিক্যালি চিন্তা করেন, এই 15টা পদ যদি আপনি এইভাবে সাজায় রাখেন, তাহলে এখানে মাঝখানে অষ্টম পদটা নিলে এই পাশে 7টা পদ আছে আর এই পাশে 7টা পদ আছে, অষ্টম পদটা হবে মাঝখানের পদ। কারণ 15 পাইলাম কোথায়? 14 সঙ্গে 1 যোগ করে। 14 সঙ্গে 1 কেন যোগ করলাম? এই যে পদ সংখ্যা বাইর করার জন্য সবসময় পাওয়ারের সাথে 1 যোগ করতে হয়। 14 পাওয়ার কোথা থেকে আসলো? 7 তো ছিল, 7 ছিল, এই সূত্র প্রয়োগ করে 14 আসলো। বোঝাই দেওয়ার পর এটা পানির মতো সোজা মনে হচ্ছে, কিন্তু পরীক্ষার হলে যেহেতু দ্বিপদী বৃষ্টির সম্বন্ধে ধারণা নাই, তাহলে এই চেষ্টা করারও দরকার নেই। যাদের ধারণা আছে তারা পানির মতো সহজে পারছে। আচ্ছা 11 নম্বর, এই প্রশ্নটা পারার মতো, গুণোত্তর ধারার বেসিক একটা প্রশ্ন, ঠিক আছে। তারপর আবার 3 দেখে অনেকে ঘাবড়ে গেছে। এটা হচ্ছে 3 তো ফিক্সড হয়ে আছে, তাই না? তাহলে 2 4 4। আচ্ছা এখানে কিউ এর মান কত? সাধারণ অনুপাত কিউ সমান সমান এই যে পরের পদ লিখে তার আছে 3/4 কে ভাগ 3/2, তার মানে যদি উল্টে যায় 2/3, 3 কাটা, এই যে 1/2। আর লজিক্যালিও দেখেন এখানে এইটার নিচে মনে করেন একটা 1 আছে, 1 মনে করেন 2 টু দি পাওয়ার 1 0, এইটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2, আর এইটা হচ্ছে 2 টু দি পাওয়ার কত? কিউব দিলে 8 হয়, আর একটা কিউব দিলে তার মানে 6। তাহলে দেখেন 2 টু দি পাওয়ার 6 মানে তো 6টা পদ না। এই যে এখানে শুরু তো হয়েছে 0 দিয়ে, 2 টু দি পাওয়ার 0, তারপরে 2 টু দি পাওয়ার 1, ঠিক আছে না? তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে যদি 1 হয়, এর নিচে 1 আছে,
তাহলে এখানে আসলে এটা হচ্ছে সপ্তম পদ। তাহলে একটা থেকে এটা সপ্তম পদে আসলাম, তাহলে মোট কতটি পদ আছে? 7টি পদ। এটা যত সহজে ইমাজিন করা যাচ্ছে, আপনি যদি এখন বইয়ের স্টাইলে আসেন, ঠিক আছে, আমরা জানি r তম পদ সমান সমান a ইন্টু q টু দি পাওয়ার i r মাইনাস 1, ঠিক আছে। তাহলে এইটার ভ্যালু দেওয়া আছে কত? 3/64। মানে এই 64টাকে মনে করি আমরা r তম পদ সমান সমান 3/64, অথবা এটাকে n বললেও যা, কোনো সমস্যা নাই। তাহলে এ হচ্ছে প্রথম পদ 3, কিউ এর মান হচ্ছে হাফ, 3 ইন্টু হাফ। এখন এর উপর পাওয়ার আছে কত? r মাইনাস 1 ইকুয়াল টু, এইখানে 3 কে আলাদা করে রাখি, তাহলে কি হবে? 3 ইন্টু 1/2 টু দি পাওয়ার 6 লেখা যাবে। এখন দেখেন এখানে এটা যে গুণ অবস্থায় থাকলো না, এটাতে আমরা দুই পাশ থেকে 3 বাদ দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এই যে হাফ আর এই পাশে আসলে 1/2 টু দি পাওয়ার 6, তাহলে আমরা দেখতেছি 1/2 টু দি পাওয়ার 6 মানে যা, হাফের উপর পাওয়ার 6 মানে তা। তাহলে এখানে আমরা দেখছি n মাইনাস 1 সমান সমান 6, কারণ হাফ হাফ বাদ দিয়ে দিলে শুধু 6 থাকে। সেটা কি বুঝতে পারছেন কিনা বলেন? এই যে 3 গুণ অবস্থায় আছে, এখানেও 3 গুণ অবস্থায় আছে, সমান সমানের ওই পাশে, এই জন্য 3 বাদ দিলাম। এখানে হাফের উপর পাওয়ার আছে r মাইনাস 1, এইখানে হাফের উপর পাওয়ার আছে 6, তাহলে হাফ হাফ বাদ, তাহলে r মাইনাস 1 সমান সমান 6, অতএব r সমান সমান 7। তাহলে এইভাবে কাহিনী করার থেকে তো ডাইরেক্ট ক্যালকুলেশন করা সহজ। তো গুণোত্তর দ্বারা সব প্রশ্ন আমরা আমাদের পেইড কোর্সে হোক বা বইয়ে হোক সব সময় বলছি যে প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবেন, যদি একেবারে না পারেন তখন সূত্রে যাবেন। এই যে 12 নম্বর হচ্ছে অসীম ধারার প্রশ্ন। অসীম ধারার প্রশ্ন আমরা কিন্তু ভিডিও ক্লিপ দিছিলাম, আমাদের এই পেজে এখনো আছে, আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। এবং অসীম ধারার প্রশ্ন এর আগে অনেকবার আসছে, তাহলে অনেকবার যেহেতু আসছে সেহেতু এটা তো পারা লাগবে, তাই না? আচ্ছা, এখানে অসীম ধারাটির যোগফল কত? অসীম ধারার যোগফলের সূত্রটা জানা থাকলে এটা পারার কথা, ঠিক আছে। তাহলে a1 মাইনাস r, সরি না, হচ্ছে যে হ্যাঁ 1 মাইনাস r, এটা যদি ধরেন আছে যে r এর মানটা 1 এর থেকে ছোট হয়, এই 1 এর থেকে ছোট না হলে এটা বাইর করা যাবে না, কারণ দেখেন, আচ্ছা r এর মানটা কি দেখায় এখানে, এখানে r এর মানটা বাইর করতে চাইলে আগে প্রথমে দ্বিতীয় পদকে, মানে এটা কত দ্বারা গুণ করে করে পরের পদটা তৈরি করা হয়েছে, এই পরের পদটা বাইর করার জন্য আমাদেরকে দেখতে হবে কি গুণ করা হয়েছে। তাহলে ধরেন মাইনাস 1 এর সাথে কি গুণ করে হাফ হচ্ছে, হাফের সাথে কি গুণ করে, তখন একটা দেখতেছে মাইনাস, একটা প্লাস, এটা মাইনাস একটা প্লাস, তার মানে অবশ্যই এখানে ঋণাত্মক। তো এগুলো আপনার ভাবার দরকার নাই, আপনি এখানে দেখবেন দ্বিতীয় পদকে বা পর পদকে, মানে যে কোনো একটা পদ নিতে পারেন, পর পদকে প্রথম পদ দিয়ে ভাগ করবেন, তাহলে আপনার কি বাইর হবে, কত করে গুণ করা হয়েছে, রেশিওটা বাইর হবে। তাহলে এখানে আমরা ধরি হাফ আছে পজিটিভ, আর নিচে হচ্ছে -1, তাহলে হাফ গুণন এই -1টা উল্টে যে আবার নিচে -1 হবে, কাটাকাটি করলে হচ্ছে এখানে হচ্ছে -1/2, অর্থাৎ আর মানটা হচ্ছে -1/2। তাহলে এই আর এর মান যদি হাফ হয়, তাহলে সমষ্টির, এই অসীম ধারার সমষ্টির সূত্র কি? সূত্র হচ্ছে যে a/1 - r, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে এর মান কত? এর মান প্রথম পদ হচ্ছে -1, আর এর মান কত? আর এর মান হচ্ছে 1 মাইনাস এই যে -1/2। তাহলে 1 থেকে হাফ বাদ দিলে তো হাফ হওয়ার কথা, কিন্তু এখানে হাফ বিয়োগ হচ্ছে সূত্রের বিয়োগ, আর এই হাফ হচ্ছে কিসের হাফ? এই হাফ হচ্ছে সূত্রের, মানে আর এর মান। তাহলে উপরে হচ্ছে -1 আর নিচে হচ্ছে হাফ আর প্লাস মাইনাসে মাইনাস করে হয়ে যাচ্ছে কত? প্লাস করে হয়ে যাচ্ছে 1 প্লাস হাফ, তার মানে দেড় মানে হচ্ছে 3/2। 3/2 এখন উল্টাই দিলে উপরে হয়ে যাবে 2, নিচে হয়ে যাবে 3, আর সামনে চলে আসবে মাইনাস, ঠিক আছে। তাহলে 12 নম্বর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ক, 2/3, এর আগে মাইনাস। ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। আসি এই পর্যন্ত ক্লিয়ার সবাই? 12 নম্বর। 13 নম্বর, ABSCISS এ শব্দটির বর্ণগুলো নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়? তো এখানে তো সবগুলো নিয়ে রিপিট আছে, তাহলে আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে যে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড p ফ্যাক্টরিয়াল ইন্টু q ফ্যাক্টরিয়াল ইন্টু r ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তাহলে আসি, ধরেন পি কিউ আর আছে তো, আর উপরে হচ্ছে n ফ্যাক্টরিয়াল, তার টোটাল 1 2 3 4 5 6 7 8 ফ্যাক্টরিয়াল, আর নিচে কি a আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টরিয়াল ইন্টু s আছে 3টা, তাহলে 3 ফ্যাক্টরিয়াল। তাহলে উপরে আমরা 8 ফ্যাক্টরিয়ালের মান কত আমাদের মুখস্থ নাই, কিন্তু এই 7 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে
5040 গুণন 8, আর নিচে কত 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 3 ফ্যাক্টরিয়াল মানে 6, 6 দুগুণা 12, 12 দিয়ে যে 4 দুগুণা কাটাকাটি করি, 3 আর 4 12, 3 দিয়ে এটাকে কাটাকাটি করি, 3 নকে 3, 3 16 48 আর কি, 2 240, 3 আসতে 24। এখন 1680 কে 2 দ্বারা ভাগ গুণ করলে 1600 ডাবল 3200, 3360, 3360 আছে গ নম্বরে। আশা করি এটা সবাই পারার কথা। এখন কেউ যদি বিন্যাস সমাবেশ ছেড়ে দিয়ে আসেন, প্রিপারেশন না নিয়ে পরীক্ষা দিতে যান, তাহলে তো সমস্যা। বেসিক গুলো তো অবশ্যই ক্লিয়ার থাকা লাগবে। এখন দেখেন কারা কারা পরীক্ষায় বেশি বেশি ধরা খাইছেন। যারা হচ্ছে যে হায়ার ম্যাথ ধরেন পারেন না, ছেড়ে দিচ্ছেন, ফ্র্যাকশনের অঙ্ক দেখলে মাথা গরম হয়, ছেড়ে দিচ্ছেন। কিছু প্রশ্ন আপনি ছেড়ে দেন নাই, কিন্তু ওইটা আপনি জীবনে দেখানো নাই, এইরকম এরকম করে কাটসাট করে করে দেখা যাচ্ছে যে আপনার পরিচিত পরিচিত অঙ্ক আসছে 5টা মাত্র, তা আপনার তো মাথা গরম হবেই। বিন্যাস সমাবেশ, অসমতা, সম্ভাব্যতা, এগুলো তো বিসিএস এর প্রাইম সিলেবাস। মানে এগুলো যদি আপনার দুর্বলতা থেকে আপনি যদি বলেন এগুলো জীবনে পড়ি নাই, পড়বেন, শিখবেন। নাহলে এমনি এমনি আপনি হচ্ছে যে আপনার যে বন্ধুটা হালকা প্রিপারেশন নিয়ে 15 গ্রেড 16 গ্রেডে চাকরি করতেছে, তার বসের 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 বস আপনি হইতে চাচ্ছেন, তাহলে আপনার তার থেকে কয়েক গুণ বেশি এফোর্ট লাগবে না? তো আজকের পরীক্ষার প্রশ্ন থেকে যেটা শিক্ষা, সেটা হচ্ছে যে প্রিপারেশনের পরিধিটা বড় করতে হবে। নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি যখন বাড়বে, তখন আপনি আপনার কমনের নেটওয়ার্কও ডেভেলপ হয়ে যাবে, তখন আপনি কথা বলতে পারবেন, সাউন্ডে ডিস্টার্ব হবে না। তো এই জন্য প্রিপারেশনটা একটু বাড়ান, একটু সময় নিয়ে প্রিপারেশন নেন। এই বিসিএস সার্কুলার দেওয়ার পরে প্রাইভেট কোচিং টিউশন এগুলা খুঁজেন না, আগে থেকে প্রিপারেশন নেন। ইভেন রিটেনেরও 50% প্রিপারেশন প্রিলিতে নিয়ে নেওয়া লাগবে, না হলে আসলে সামলানো কঠিন হবে। এই জন্যই আমি বলি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের ফ্রি সময়গুলা, গোল্ডেন সময়গুলাকে অপ্রয়োজনীয় নষ্ট করিয়েন না, না হলে পরে আফসোস করতে করতে ধ্বংস হয়ে যাবেন, নিজের নিজ পায়ে নিজে কুড়াল মারা হবে। কাজে লাগান, যদি আর কি আপনি এরকম বিগ ড্রিম দেখেন বিসিএস এর মতো, আর না হলে তো আপনার যা খুশি তাই করেন, কোনো সমস্যা নাই। 14 নম্বরে দেখেন, এই প্রশ্নটা খুবই ইজি, এর কারণ হচ্ছে যে এইগুলা কয়েক সেকেন্ডে পারা যায়। কি বলছে, এর মান সমান সমান হচ্ছে এক্স, আর এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 5 হলে পি অফ এ এর মান উপাদান সংখ্যা কত হবে। তাহলে আমরা দেখছি এক্স স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 6 7 এইভাবে চলতে থাকবে। তো এখন এখানে আবার বলছে লিমিট করে দিচ্ছে যে এক্স এর মানটা 5 এর সমান অথবা 5 এর থেকে ছোট, তাহলে এই 5 এর বাইরে নেওয়া যাবে না, 5 এর মধ্যে থাকতে হবে। তাহলে এক্স এর মানটা 5 এর সমান বা 5 এর থেকে ছোট। তো এখন আসি যে এইখানে এক্স এর ভ্যালু যদি 5 হয়, তাহলে শক্তি সেট বাইর করার সিস্টেম হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে n হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এক্স এর ভ্যালু যেহেতু 5টা, তাহলে এই 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ 32টা উপাদান হবে এ এক্স এর মান যদি 5 হয়। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে খ। এই প্রশ্ন সব বইয়ে আছে, আর এগুলো বিগত সালের প্রশ্ন, সবার ক্লাসে কমন। আপনারা হয়তো ইন্ডিভিজুয়ালি দেখবেন বিভিন্নখানে বিভিন্ন ভাবে, একটা দুটা 5টা প্রশ্ন কমন দেখানো না দেখানো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্যু না, ঠিক আছে? দেখতে হবে যে আপনি মোটের উপর কতগুলো ম্যাথ পারতেছেন। 15 নম্বর কি বলছে, সেট 2 3 4 এর প্রকৃত উপসেট কত। নরমালি উপসেট হচ্ছে কি, উপসেট হচ্ছে, উপসেট বের করার সিস্টেম হচ্ছে 2 টু দি পাওয়ার n। n মানে হচ্ছে উপাদান, অর্থাৎ যতগুলো উপাদান থাকবে সেটা 2 এর উপর পাওয়ার দিতে হবে। আর প্রকৃত উপসেট হচ্ছে এক কম হয়, প্রকৃত উপসেট। এগুলো আমাদের বেসিক ক্লাসে আমরা সবাই শেখাই, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 1 2 3, তাহলে প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে 2 টু দি পাওয়ার কিউব মাইনাস 1, তার মানে 8 থেকে 1 বার, তার মানে 7। এগুলো তো কয়েক সেকেন্ডে পারার মতো প্রশ্ন। আশা করি এটা ক্লিয়ার। 15 নম্বর, 16 নম্বর কি বলছে, 40 থেকে 50 এর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নেওয়া হলে এটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। 40 এর পরে 41 হচ্ছে মৌলিক সংখ্যা, 42 43 43 হচ্ছে মৌলিক সংখ্যা, 44 45 মৌলিক সংখ্যা না, 46 47 মৌলিক সংখ্যা, 47 এর পরে 48 মৌলিক সংখ্যা না, 49ও না, তার মানে 50 পর্যন্ত এই তিনটাই মৌলিক সংখ্যা। 40 থেকে 50 পর্যন্ত টোটাল সংখ্যা হচ্ছে 11টা, আর মৌলিক সংখ্যা যেহেতু 3টা, তাহলে 11 এর উপরে 3। এখন কেউ যদি বলেন আমি প্রবাবিলিটি পারি না, প্রবাবিলিটি পড়ি নাই, প্রবাবিলিটি কঠিন লাগে, তাহলে চলবে? এইরকম বেসিক প্রশ্ন তো পারতে হবে। বিগত সালের প্রশ্ন দেখলে তো বোঝার কথা যে এরকম প্রশ্ন আগেও আসছে। 17 নম্বর, যদি এক্স ইজ গ্রেটার দ্যান 0 আর লেস দ্যান 1 হয়, তবে নিচের কোনটি সব থেকে বড় হবে।
এখানে এক্স সমান সমান একটা ভগ্নাংশ, এইটুকু যদি আপনি না পারেন তাহলে বিসিএস এর সিলেবাসের আপনি পড়ছেনটা কি? সোজা কথা, অর্থাৎ বললে কথাগুলো অনেক হার্ড করে বলা হয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলেই তো যে বিসিএস এর সিলেবাস দেওয়া আছে সেখানে অসমতা টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়। তো সেখানে আপনি যদি বিগত সালে শুধুমাত্র 5-7টা প্রশ্ন পড়ে যান তাহলে তো হবে না, অসমতা টপিকের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। তো এটা দ্বারা আসলে বোঝাচ্ছে এক্স এর মানটা 1-এর থেকে ছোট, তার মানে কি নেগেটিভ সংখ্যা হওয়ার কথা, কিন্তু বলছে 0-এর থেকে বড়। তাহলে 0 আর 1-এর মাঝে কি আছে? মাঝে ফ্র্যাকশন আছে। তো মনে করি এক্স এর ভ্যালু হচ্ছে হাফ, এটা হাফ ধরতে পারি, 1/4 ধরতে পারি, কোনো সমস্যা নেই। তো হাফ যদি হয় তাহলে এই এক্স এর ভ্যালুটা হচ্ছে হাফ। এখানে 2x মানে কি? 2x মানে হচ্ছে হাফ ইনটু ইনটু হাফ, তার মানে 1। এখানে হচ্ছে হাফের উপর স্কোয়ার, ফ্র্যাকশনের উপর স্কোয়ার করলে এটা আরো ছোট হয়ে যায়। আর এখানে কি হাফ যোগ 1, তার মানে হচ্ছে 1.5। এখন দেখেন তো সব থেকে বড় কোনটা? সব থেকে বড় হচ্ছে ঘ। এর মনে হচ্ছে অনেকগুলো কাজ করলাম, কিন্তু সবগুলো মুখে মুখে করা সম্ভব, আপনাদের বোঝানোর জন্য জাস্ট দেখাই দিলাম। ওকে, 18 নম্বর দেখেন, বলছে 3x - 1 ইজ লেস দ্যান 2 এর সমাধান সেট হবে। ঠিক আছে, সমাধান সেট। তো সমাধান সেট বাইর করতে গেলে আমরা জানি লেস দ্যান চিহ্ন থাকলে এই পরম মানটা উঠাই দেওয়া যায়। এরকম প্রশ্ন যে কত সমাধান দিছি, তো এই পরম মানটা উঠাই দিয়ে আমরা এই 2টাকে এই পাশে -2 লিখবো, তার মানে 3x - 1। কয়েকদিন আগে একটা ব্যাংকের সমাধান দিছিলাম, এই বিডার সমাধান দিছিলাম, ওইখানে এই প্রশ্ন সমাধান করে দিছি। তো দুই পাশে একই সংখ্যা দিয়ে একটাতে পজিটিভ একটা নেগেটিভ, তার মানে 3x - 1টা 2 এর থেকে ছোট কিন্তু -2 এর থেকে বড়। তাহলে আমরা এখানে x কে ফাঁকা করার জন্য -1টাকে ডিলিট করার জন্য সবার সাথে +1 করব। তাহলে এখানে থাকবে শুধু 3x, এইখানে হয়ে গেল 3, আর এইখানে হয়ে গেল -1। এরপর আসতেছি আমরা 3টাকে ডিলিট করে দিব, তাহলে 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করলে কি হবে? এইখানে হবে -1/3, এখানে হবে শুধু x, আর এইখানে হবে 1। তাহলে x এর মানটা -1/3 এর থেকে বড় আর 1 এর থেকে ছোট। তাহলে সমাধান সেট যেহেতু চাইছে, তাহলে x এর মানটা এই হয় এত 1/-1/3 অথবা 1। কিন্তু এখানে যেহেতু ব্যবধির ব্যবহার আছে, তো আমাদের জানা আছে, জানা থাকার কথা, ব্যবধির ব্যবহার জানা থাকতে হবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকতে পারে, অসমতা দেওয়া থাকতে পারে। তো এখানে ব্যবধির মাধ্যমে লিখতে হবে সমাধান সেটটা। তো ব্যবধির ক্ষেত্রে হচ্ছে কি, যদি সংখ্যা থাকে এবং কোনো লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন না থাকে, তাহলে এটা প্রথম ব্যবধির ব্যবহার হয়। তাহলে প্রথম ব্যবধির ব্যবহার কোথায় আছে? এখানে প্রথম ব্যবধি আছে, কিন্তু ইনফিনিটি আছে। ইনফিনিটি তো হবে না, কারণ এটা দেখি সংখ্যা রেখায় দেখি, হ্যাঁ, এক্স এর মানটা 0 এর থেকে, ধরেন 1 এর থেকে ছোট, এখানে 1 আর এখানে -1/3। তাহলে -1/3 এর থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট, তার মানে এই মাঝখানে এখানে এক্স এর মানটা অবস্থান করতেছে। এরকম সংখ্যা থাকতে পারে। কিরকম একটা স্যাম্পল বলি, ধরেন আছে যে 1/2, -1/3 থেকে বড়, ঠিক আছে। আবার ধরেন আছে যে +1/4, এই সংখ্যাগুলো এর মধ্যে আছে এক্স এর ভ্যালু। তো আমাদের এত কিছু জানার দরকার নাই, জাস্ট বোঝার সুবিধার্থে বললাম। তাহলে এখানে আমাদের লিখবো কি, এই দুইটা প্রথম ব্যবধির মধ্যে আছে শুধুমাত্র গ নম্বর অপশনে, ঠিক আছে। অন্যখানে কি আছে? এই যে 0 আছে, 0 তো না, ঠিক আছে না। তাহলে 18 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। আর মাত্র 3টা প্রশ্ন সমাধান বাকি আছে, আমরা দেখি একটু। জ্যামিতিতে 3 নাম্বার 19 নম্বর প্রশ্ন কি বলতেছে, একটা ত্রিভুজের 3টি কোণের পরিমাণ x/2 প্লাস ও 3x/2, ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ানে কত? তো রেডিয়ানে বাইর করার সিস্টেমটা হচ্ছে যে, একটা আমাদের বেসিক ম্যাথ বইয়ে দেখবেন বৃত্তের শেষের অংশে অথবা ত্রিকোণমিতিতে রেডিয়ান নিয়ে বেসিক আলোচনা আছে। যে রেডিয়ানে বলা আছে যে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। আচ্ছা, এটা কিভাবে আসতেছে দেখাচ্ছি। ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি অথবা পাই রেডিয়ান বলে, ঠিক আছে। মানে ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করার টেকনিক হচ্ছে এটা, যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। কারণ কি? কারণ হচ্ছে যে এই যে বৃত্তটা হচ্ছে 2π রেডিয়ান, কারণ বৃত্তে 380 ডিগ্রি থাকে, সরি 360 ডিগ্রি। আচ্ছা, ওটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে আমরা দেখাচ্ছি। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কত? 3টা কোণের সমষ্টি দেওয়া আছে x/2 আর হচ্ছে 3x/2। আমরা এটাকে নর্মালি যোগ না করে এই ধরনের প্রশ্নগুলোকে রেশিও বানায় নিব। এইটা সমান 180 ডিগ্রি অথবা পাই রেডিয়ান, অথবা আমরা 180 ডিগ্রি ধরে করি, কারণ আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হিসেবে পারি এটা যোগ করে। হ্যাঁ, তাহলে 2 2 2 আছে, এখানে 2x আর x, 3x আর 3x, 6x, 6x/2 = 180 ডিগ্রি।
2 দিয়ে 6 কে কাটাকাটি করলে 3, 3টা ওই পাশে কাটাকাটি করলে 60। তাহলে এক্স এর মান হচ্ছে 60°। তাহলে সব থেকে ছোট কোনটা হবে? এই যে এক্স এর মান 60° হলো, আর এইটা হচ্ছে সব থেকে ছোট হবে, কারণ এখানে তো বেশি হবে। তাহলে এটা সব থেকে ছোটটা হচ্ছে 60/2 কাটাকাটি করলে 30°। আর আরো সহজে করার জন্য আমরা কি করব, এক্স অনুপাত আকারে কনভার্ট করব, তাহলে সহজে হয়ে যাবে, মুখে মুখে হয়ে যাবে। অনুপাত আকারে যদি সবার সাথে আমি 2 গুণ করি, তাহলে 2 2 2 কাটা, এক্স 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 কাটা, তাহলে 1:2:3। তার মানে তিনটা কোণকে 1 2 3 হিসেবে ভাগ করলে 1 2 এর 3 3 3 6, 6 ভাগে যদি 180 হয়, 1 ভাগের মান হবে 30। এখানে যদি সব থেকে ছোটটা হচ্ছে 30, 1 ভাগ, এটা 30°। তাহলে এখান থেকে পাইলাম ছোট কোণের মানটা হচ্ছে 30°। এখন রেডিয়ানে প্রকাশ করলে কত হবে? আমরা দেখতেছি 180° সমান সমান পাই রেডিয়ান। তাহলে 1° সমান সমান পাই/180 রেডিয়ান, আর 30° সমান সমান পাই/180 ইন্টু 30 রেডিয়ান। তাহলে কাটাকাটি করলে পাই/6 রেডিয়ান। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে পাই/6 রেডিয়ান, যেটা আছে ক নম্বর অপশন। 20 নম্বর প্রশ্ন, এটা তো খুব ফেমাস একটা প্রশ্ন, এরকম প্রশ্ন কন্টিনিউয়াস আসে। একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে এর ক্ষেত্রফল হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য 8 মিটার আর ক্ষেত্রফল চাইছে, তাই না? তাহলে আমরা জানি কি, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার সমান সমান √3/4 ইন্টু, এখানে a এর মান কত? a এর মান হচ্ছে 8, তাহলে 8 স্কয়ার, তার মানে √3/4 গুণন 64, 16√3। তাহলে গ হচ্ছে এই 20 নম্বর প্রশ্নের অ্যান্সার 16√3। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। আমরা লাস্ট ওয়ান অঙ্ক করব। প্রশ্ন আসার কথা 20টা, চলে আসছে 21টা। এই যে 21 নম্বর প্রশ্ন, কে এর কোন মানের জন্য 5x + 4y - 1 = 0 এবং 2x + ky - 7 = 0 সরলরেখা দুটি সমান্তরাল হবে। আমরা আমাদের বেসিক ম্যাথের 8ম এডিশনে এই যে পিডিএফটা দিছিলাম, বইয়ে এবার ইনক্লুড করে দিছি, পদ্ধতি 4-এ দুটি রেখার সমান্তরাল লম্ব হওয়ার শর্ত। 4 নম্বর পদ্ধতি, আমরা যে পিডিএফটা শেয়ার করেছিলাম সেটা 4 নম্বর পদ্ধতিটাতে সুন্দরভাবে দেখেন কত সুন্দর করে পার্থক্য দেওয়া আছে। এটা আজকের পরীক্ষা আসার পরে দেখাচ্ছি, বিষয়টা কিন্তু এরকম না, এটা কিন্তু অনেক আগে দেওয়া শেয়ার করা হয়েছিল। আপনারা কারা কতটুকু পড়ছেন জানি না। এই ব্যাংকের পরীক্ষা এগুলো খুব আসে, যে লম্ব দুটি লেখা লম্ব হলে আর দুটি সমান্তরাল হলে, আর কি দুটি সরল রেখা সমান্তরাল হলে। তাহলে এখানে পদ্ধতিতে দুটি রেখা সমান্তরাল বা লম্ব হওয়ার শর্ত, এখানে শর্ত দেওয়া আছে যদি দুটি রেখার ঢাল সমান হয়, m1 = m2 হয়, তাহলে রেখা দুটি সমান্তরাল হয়। আচ্ছা, আমরা দেখবো প্রশ্নটা, তবে বেসিকটা আগে দেখাই দিই। আবার এখানে সুন্দর কেন এমন হয়, কারণ ঢাল রেখার দিকে বা কোণ নির্দেশ করে, মানে এটা সুন্দর করে যুক্তি দেওয়া আছে। এখানে টেন থিটা দিয়ে অনেক বোঝানো আছে, এত বিস্তারিত আলোচনা করার এখন প্রয়োজন নাই। জাস্ট এইখানে আমরা এই সূত্রটাকে আর কি মডিফাই করবো, মানে এই সূত্রটা এখানে যে ছিল, এই পিডিএফ কিন্তু অনেক আগে শেয়ার করা হয়েছে। ঠিক আছে, আপনারা কতটুকু পড়ছেন জানি না, আমরা একটু এই সূত্রের সাথে রিলেট করে দিব প্রশ্ন সমাধানটা। রাধাকান্ত, আচ্ছা তাহলে আসি কে এর কোন মানের জন্য। এখানে ঢালের প্রশ্নগুলোতে স্লোপ এর মান যদি আমরা সমান সমান করি, তাহলে যেটা হবে যে এই একটা ধরন আছে, যে বিষয়টা প্র্যাকটিক্যালি যদি বলেন, আপনার ধরেন আছে একটা ঘর আছে, ঘরের একটা চালা আছে, ওর নিচ দিয়ে আপনি আর একটা চালা দিলে, ধরেন এখানে কিছু মানে গুদাম বানানোর জন্য, অথবা পাখির একটা আলাদা ঘর বানাইছে, তাহলে দুইটার স্লোপ স্লোপ মানে বাঁকাটা, হেলানোটা যদি সমান হয়, তাহলে এই সরল রেখা দুটো তো সমান্তরাল অবশ্যই হবে। তার মানে এটার সাপেক্ষে আপনার ধরেন আছে একটা সরল রেখা আছে, এখানে যদি 8টা সরল রেখা হয়, অথবা আপনি ধরেন দুটো পাশাপাশি পাহাড় আছে, হ্যাঁ, পাহাড় দুটা যদি একই রকম বাঁকা হয়, তাহলে সমান কষ্ট হবে উঠতে। দুটা সরল রেখা যদি এইখানে কোণ দুটা এক্স অক্ষের সাথে যদি কোণ দুটা সেম হয়, তাহলে সমান্তরাল হবে। এটা আপনারা জ্যামিতিতে পড়ছেন যে কোণ দুটা সমান হলে বাহু দুটা সমান্তরাল হবে, এরকম প্রশ্ন ছিল, অথবা বাহু দুটা সমান্তরাল হলে এখানে উৎপন্ন কোণ দুটা সমান। তো আমরা কোণের সাপেক্ষে প্রকাশ করতে পারি, অথবা এই রেখার সরল রেখাটা কতটুকু ঢালু, ধরেন এটা যদি m1 বলি আর এটা কতটুকু ঢালু m2 বলি, তাহলে m1 = m2 যদি হয়, তাহলে বুঝতে হবে এই দুটো সরল রেখা সমান ঢালু। সমান ঢালু হলে, ঢাল সমান হলে, তাহলে তাদের রেখা দুটা সমান্তরাল হবে। তাহলে এখন ঢাল বের করার সূত্র কি? এই যে আপনাদের যে পিডিএফটা দিলাম, এখানে শর্টকাটও দেওয়া আছে। কি সমস্যা এখানে?
হুম, এখানে একটু বিস্তারিত আলোচনা ছিল, একটু দেখা দিই বেসিকটা। এটা হচ্ছে যে এইখানে দেখেন, যদি দুটা সরল রেখা দেখেন a1x প্লাস b1x সমান প্লাস c1 সমান সমান 0 এবং a2x প্লাস b2x প্লাস c2 রেখা দ্বয় সমান্তরাল হলে ঢাল দুটি সমান হবে, অর্থাৎ m1 প্লাস m2 হবে। আর ঢাল দুটি সমান হওয়া মানে হচ্ছে a1 ডিভাইডেড a2 সমান সমান b1 ডিভাইডেড b2। মানে a1 ডিভাইডেড a2 আর b1 ডিভাইডেড b2 দ্বারা কি বোঝায়, এইটা আসলে বেসিক ক্লাস করলে সহজ হইতো। প্র্যাকটিক্যালি বিষয়টা এইরকম যে ধরেন প্রথম সরল রেখাটার ঢাল, এইটার ঢাল যদি আমরা বাইর করতে চাই m1, তাহলে এটা হচ্ছে x এর সহগ আর y এর সহগ বাইর করতে হবে। x এর সহগ আর y এর সহগ এটা যদি আমরা আলাদা আলাদা করে বাইর করি, তাহলে এখানে x এর সহগ হচ্ছে 5, ঠিক আছে, মাইনাস এই m1 এর ঢাল প্রথমে কিন্তু সূত্রের মাইনাস, ঠিক আছে, আর y এর ঢাল y এর সহগ হচ্ছে 4। তাহলে এইটার m1 এর মান হচ্ছে -5/4। আর m2 এর মান কত? m2 এর মান এখানে হচ্ছে -2 ডিভাইডেড k। এইটা আলাদা আলাদা করে না লিখে এখন আমরা যেহেতু বলতেছে যে সরল দুটো সমান্তরাল, তাহলে m1 ইকুয়াল টু m2 মানে যা এই রাশিটা, এই যে 5/4 এইটা সমান সমান এইটা মানে, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে -5/4 ইকুয়াল টু -2/k। তার মানে এই সহগ দুটো লেখা লিখলেই আর সমান সমান লিখলেই হয়ে যাবে। এখন যেহেতু দুই জায়গাতে মাইনাস আছে, তাহলে মাইনাসটা বাদ দিয়েও কাজ করালেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এখন দেখেন এই যে কে এর মানটা কি, 5k সমান সমান 4 দুগুণা 8, আর কে এর মানটা হচ্ছে 8/5। তাহলে এই যে কে এর জায়গায় 8/5 হলে তাদের ঢাল দুটো সমান হবে, আর ঢাল দুটো সমান হলে তারা অবশ্যই সমান্তরাল হবে। এটা খুব ইজি প্রশ্ন ছিল, ঠিক আছে। যারা এই সম্বন্ধে বেসিক ধারণা রাখেন তারা পারছেন, আর যাদের বেসিক জানা নাই তারা হয়তো কঠিন মনে করছেন। তো আমরা এটার উপর আরো বিস্তারিত ক্লাস নিব ইনশাল্লাহ সামনে, ঠিক আছে। আমাদের বেসিক ম্যাথের এবারের বইয়ে এগুলো সবগুলো ইনক্লুড করা থাকবে ইনশাল্লাহ। মানে এইবার আসলো দেখে না, আমরা আগে থেকে আর কি দিয়ে দিছি, ওইটা জাস্ট আজকের পরীক্ষার প্রশ্নের জন্য অ্যাড করে রাখছি। তো ম্যাথ কি মনে হলো? এই 21টা ম্যাথের মধ্যে 5টা ম্যাথ কঠিন ছিল আর 16টা ম্যাথে সহজ ছিল। সহজ মানে পানির মতো সহজ বিষয়টা এরকম না, কিছু প্রশ্ন পানির মতো সহজ, কিছু প্রশ্ন মাঝারি এরকম। এরপরে আমরা মেন্টাল অ্যাবিলিটির সমাধান দিব, সেটাকে আজকে দিব নাকি কালকে দিব? কালকে দিলেও হবে, একটু কমেন্টে জানাবেন মেন্টাল অ্যাবিলিটির প্রশ্নগুলো আপনাদের জন্য কেমন ছিল। দেখি আপনারা কি মেন্টাল অ্যাবিলিটি ক্লাস করতে চান নাকি কালকে করবো বলেন। ওকে, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আগামীতে আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই খায়রুস ম্যাথ পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমাদের ইউটিউব চ্যানেল খায়রুস ম্যাথ সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমাদের ম্যাথের উপর পেইড কোর্স এর ক্লাস শুরু হচ্ছে ফেব্রুয়ারির 2nd উইক থেকে ইনশাআল্লাহ। বর্তমানে ওই ব্যাচে ভর্তি চলমান আছে। খায়রুস বেসিক ম্যাথ বইয়ের সিরিয়াল ধরে ধরে নতুন একটা ব্যাচে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি আগামী 20 ফেব্রুয়ারি থেকে। এর আগে আমরা অতি দুর্বলদের জন্য প্রি বেসিকের একটা ক্লাস নিতেছি। তো যারা ম্যাথের সমস্যা দূর করতে চান এবং একটু সময় দিতে চান, ফাউন্ডেশনটা ক্লিয়ার করে নিতে চান, তারা আমাদের এই কোর্সটাতে এনরোল করে ফেলতে পারেন। বিস্তারিত জানার জন্য আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ সবাইকে।